নারায়ণগঞ্জে ময়লা ট্রাক চাপায় ছাত্রদল যুবদল নেতা নিহত। ৩৬ স্টার্টআপে ১০৯ কোটি টাকা বিনিয়োগ করেছে সরকার, সংসদে তথ্য প্রযুক্তি মন্ত্রী। দখল করা ব্যাংক বেদখল হয়ে যাবে, এই যাতনা তো আমরা বুঝি মাননীয় স্পিকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৩১। সর্বশেষ জানাবো, ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন এনসিপির আক্তার সহ ৪ এমপি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জে ময়লা ট্রাক চাপায় ছাত্রদল যুবদল নেতা নিহত। নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ছাত্রদল ও যুবদলের ২ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার ৯ জুন সন্ধ্যা ৬টার দিকে জালকুড়ি ১০ পাইপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুক্তিকান্দি গ্রামের নান্নু খন্দকারের ছেলে আব্দুল কাদের জিলানি। তিনি ফতুল্লার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। অপরজন হলেন পটুয়াখালীর ১০ মিনা উপজেলার চানপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ মাসুম বিল্লাহ। তিনি কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যুবদলের প্রচার সম্পাদক ছিলেন। পুলিশ জানায়, দুর্ঘটনার সময় তারা একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। একই সড়কে চলাচলরত নাসিকের একটি বর্জ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটি সংঘর্ষ হলে দুজনই ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। সিদ্ধিরগঞ্জে থানার এসআই শাহ আলম জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের কেউ বলছেন ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়, আবার কেউ দাবি করেছেন ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি উদ্ধার করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিস্তারিত তদন্ত চলছে। জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান দোলন বলেন, মাসুম বিল্লাহ নিজের মোটরসাইকেল চালাচ্ছিলেন, ছাত্রদল নেতা জিলানি ছিলেন তার সঙ্গে। তারা দুজন ১০ পাইপ এলাকার একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। এই ঘটনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শখওয়াত হোসেন খান নিহত ২ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলেও জানান ছাত্রদলের এই নেতা। এই বিষয়ে জানতে নাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ৩৬ স্টার্টআপে ১০৯ কোটি টাকা বিনিয়োগ করেছে সরকার, সংসদে তথ্য প্রযুক্তি মন্ত্রী। সরকারের ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশের মাধ্যমে এ পর্যন্ত ৫৫টি স্টার্টআপ বিনিয়োগের অনুমোদন পেয়েছে। তবে যাচাই বাছাই ও বিনিয়োগের শর্ত নিয়ে মতানৈক্যের কারণে ১৯টি স্টার্টআপের বিনিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে। চূড়ান্তভাবে ৩৬টি প্রযুক্তি নির্ভর ও উদ্ভাবনী স্টার্টআপে প্রায় ১০৯ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। মঙ্গলবার ৯ জুন জাতীয় সংসদে নরসিংদী ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আশরাফ উদ্দিনের এক লিখিত প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এই তথ্য জানান। বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়। ওই সংসদ সদস্য জানতে চান, দেশে কতটি নতুন স্টার্ট আপকে অনুমতি দেওয়া হয়েছে এবং কয়টিকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, তাদের অগ্রগতি কি, ভবিষ্যতে স্টার্টআপকে আরও উৎসাহ দেয়া এবং সম্প্রসারণের জন্য সুদবিহীন সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা যায় কিনা। জবাবে মন্ত্রী বলেন, স্টার্টআপ বাংলাদেশের মাধ্যমে এ পর্যন্ত ৫৫টি স্টার্টআপ বিনিয়োগের অনুমোদন পেয়েছে। তবে অনুমোদনের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইনি যাচাই বাছাই অর্থাৎ লিগ্যাল ডিউ ডেলিগেন্স ও বিনিয়োগের শর্ত নির্ধারণ করা হয়ে থাকে। এই প্রক্রিয়ায় ৫৫টির মধ্যে ১৯টি স্টার্টআপের বিনিয়োগ বিভিন্ন পর্যায়ে অসঙ্গতি ও বিনিয়োগের শর্তে মতানৈক্যের কারণে বাতিল করা হয়েছে। মন্ত্রী জানান, চূড়ান্ত অনুমোদন পাওয়া ৩৬টি প্রযুক্তি নির্ভর ও উদ্ভাবনী স্টার্টআপে প্রায় ১০৯ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। বিনিয়োগ পাওয়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চালডাল লিমিটেড, 10 মিনিট স্কুল লিমিটেড, সেবা প্ল্যাটফর্ম লিমিটেড ও ট্যুর বুকিং বাংলাদেশ লিমিটেড। স্টার্টআপ খাতের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন,
উদ্ভাবনী ও প্রযুক্তি নির্ভর উদ্যোক্তাদের বিকাশে সরকারের সহায়তা অব্যাহত রয়েছে। দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সম্ভাবনাময় নতুন উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা ও বিনিয়োগ কার্যক্রম চলমান। দখল করা ব্যাংক বেদখল হয়ে যাবে, এই যাতনা তো আমরা বুঝি মাননীয় স্পিকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে সংসদে চলমান বিতর্কের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকটি দখলের সময় যে যাতনা বা পন্থায় তা হয়েছিল, এখন তা বেদখল হওয়ার সময় সেই একই যাতনা অনুভূত হওয়াটাই স্বাভাবিক মাননীয় স্পিকার। মঙ্গলবার ৯ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের উপর আলোচনায় তিনি ব্যাংকটির অনিয়ম ও ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী ইসলামী ব্যাংকের অনিয়মের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, আরডিএস নামক ব্যাংকটির ফ্ল্যাগশিপ প্রকল্পে নির্বাচনের বৈতরণী পার হতে নিয়ম বহির্ভূতভাবে আরও ১১,০০০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া নাবিল গ্রুপকে এলসির বিপরীতে ৭০০ কোটি টাকা ঋণ দেয়া হলেও সেই টাকা ফেরত আসেনি এবং এই অর্থ কোনো একটি দলের নির্বাচনী তহবিলে যাওয়ার গুঞ্জন রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নাবিল গ্রুপের ১৬,০০০ কোটি টাকার ঋণ দায়ের বিষয়টি তদন্ত করা হবে। নিয়ম ভেঙে ৯,০০০ কর্মীকে চাকরিচ্যুত করা এবং একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে ৬,০০০ জনকে নিয়োগ দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন। এছাড়া ১৩,০০০ কর্মীকে নিয়ম বহির্ভূতভাবে একাধিক পদোন্নতি দেয়া এবং সিএসআর এর নামে ঢাকা কক্সবাজার রুটের বিমানের টিকিট সহ বিভিন্ন ব্যক্তিগত ব্যয় ব্যাংক থেকে নির্বাহ করার মতো অনিয়মগুলোর তদন্ত হবে বলেও তিনি জানান। ইসলামী ব্যাংকের মালিকানা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ব্যাংকের ৮১% শেয়ার বর্তমানে একটি গ্রুপের হাতে। তিনি ঘোষণা দেন যে সব শেয়ার হোল্ডারের প্রকৃত পরিচয় প্রকাশ করা হবে এবং বৈধ ও প্রকৃত মালিকের কাছে শেয়ার ফিরিয়ে দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এসালম গ্রুপের বিরুদ্ধে ওঠা লক্ষ কোটি টাকা পাচারের অভিযোগ সহ বিদেশে অর্থ পাচারের প্রতিটি ঘটনায় বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব তদন্ত করা হবে। হামির উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৩১। দেশে হামির উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবে হাম ও হামের উপসর্গে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ জনে। মঙ্গলবার ৯ জুন স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে দেয়া তথ্য অনুযায়ী সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন ৩টি মৃত্যুর ঘটনার রেকর্ড করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া হিসেব অনুযায়ী গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৫৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন আরও ৯২ জন। সব মিলিয়ে এই পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৬৩১ জনে পৌঁছেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬৬,১৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এরই মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২,২৯২ জন। ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন এনসিপির আক্তার সহ ৪ এমপি। চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর আমন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে ৪ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল ৪ দিনের সফরে চীন যাচ্ছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন, বিএনপি সংসদ সদস্য মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব এবং সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিন। বুধবার ১০ জুন প্রতিনিধি দলটি ঢাকায় থেকে চীনের কুংমিনের উদ্দেশ্যে রওনা হবে। সফরসূচি অনুযায়ী ১১ জন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ৭ম চায়না সাউথ এশিয়া কোঅপারেশন ফোরামে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেবেন। একই দিনে তিনি চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং নিং এর সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া প্রতিনিধি দলটি ১০ম চায়না সাউথ এশিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে অংশ নেবে এবং বাংলাদেশ থিম কান্ট্রি প্যাভিলিয়ন পরিদর্শন করবে।
সফরের শেষ দিকে 12 জুন ডেপুটি স্পিকার ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে বৈঠক করবেন। এ সময় দুই পক্ষের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে মতবিনিময় হবে।